হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। তুনাইকে স্কুলে ড্রপ করে এখন আমরা যাচ্ছি টাউন সেন্টারের দিকে। যদি কিছু বাজার করার থাকে তাহলে ওকে স্কুলে আমরা নামিয়ে দিয়ে তারপরে একবারে বাজার সেরে যাই। যদি ওর পাপা যেদিন বাড়ি থেকে কাজ করে বা যদি দেরি করে অফিসে যায়। অফিস তো বাড়ি থেকে একদম বেশি সময় লাগে না, আর ও যায় গাড়িতে করে। মানে ধরুন প্রায় 7-8 মিনিটের মধ্যে অফিসে পৌঁছে যায় ও। তাই এখন আমরা দুজন যাচ্ছি টাউন সেন্টারে। কিছু ঘরের জন্য কিছু বাজার করার আছে, সেগুলো নিয়ে আসবো। আর রাতে আজকে জন্মদিনের নেমন্ত্রণও আছে, তাই তাকে জন্মদিনে কি উপহার দেব সেই জন্য টাউন সেন্টারে যাব। গিয়ে দেখব কোনটা দিলে ওকে ভালো হয়। যখন কোনো ছোট বাচ্চাদের জন্মদিন থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাদের গিফটের অপশনস কিন্তু অনেক বেশি থাকে। মানে কোন গিফট দেওয়া যাবে, জামা কাপড় দেওয়া যেতে পারে, পড়াশোনা সংক্রান্ত কোনো কিছু দেওয়া যেতে পারে। তারপরে তো আরো অনেক টয়েস থাকে, অনেক রকম গিফট দেওয়া যেতে পারে। কিন্তু যখন সেই বাচ্চাটি একটু বড় হয়ে যায় তখন ধীরে ধীরে তার অপশনস গুলো অনেকটা কমে আসে। গিফট কার্ড তো দেওয়া যেতেই পারে, কিন্তু কোনো জিনিস যেটা আমি নিজে পছন্দ করব, সেই পছন্দ করার সময় যে আমি বারবার চিন্তা করব যে তাকে কি এটা মানাবে, তাকে কি এটা পরলে ভালো লাগবে, আর যদি তার ভালো লেগে যায়, এর থেকে আনন্দ কি আর কিছু হতে পারে। সেই জন্য তার জন্য একটা জুয়েলারি গিফটই দেব, সেটাই ভাবলাম। কিছুদিন যাবৎ এই দোকানটাতে আমরা আসছি, আর বেশ কিছু কাছের মানুষের জন্য অনেক কিছু গিফট নিয়েও যাচ্ছি। বেশ ভালোও লাগছে, কারণ অনেক কিছু কালেকশন আছে। আজ যার জন্মদিন সে তো একটি মেয়ে, তার বয়সটা খুব একটা বেশি না, 16-17 বছর বয়স ওর। খুব ভালো একটা মেয়ে, খুব শান্ত একটা মেয়ে। একটু সাজতে পছন্দ করে না। সাজগোজ যা হয়, আমাদের সময়টাই মনে হয় একটু অন্যরকম ছিল। আমরা মনে হয় একটু বেশি সাজুগুজু করতাম। আর এখন দিন দিন যাচ্ছে, মেয়েগুলো বড় হওয়ার পরও একদমই সাজতে চায় না। একদম সিম্পল থাকবে, না কোনো লিপস্টিক ওদেরকে দেখি পরতে। আর আমরা তো এত বেশি লিপস্টিক ইউজ করতাম যে অনেক সময় মায়ের কাছে বকাও শুনতাম যে আমাকে না বলে কে বলেছে তোকে এত লিপস্টিক দিতে। তাই ও যেহেতু এতটাই সিম্পল ভাবে থাকে, তাই ওকে কি দেবো টাউন সেন্টারে গিয়ে বুঝে না পেয়ে ওর জন্য জুয়েলারি নিয়ে নিলাম। ওদের বাড়িতে যখন যাব সন্ধ্যের সময়, সন্ধে তো না, বিকেল বলবো, কারণ রাত্রি প্রায় 10টার দিকে তো এখন রাত্রি হচ্ছে। তো বিকেলবেলার দিকে যখন আমরা বেরোবো, তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওর জন্য সিম্পলের মধ্যে কোন জুয়েলারিটা নিলাম আমরা। বাড়িতে এসেই রাঁধুনি ঢুকে গেছে তার রন্ধনের কাজে। আজকে যে রান্নাটি করব, রান্নাটির নাম শুনলে খুব রাগ হয়। কেন যে রান্নাটির নাম এটাই বা রাখতে গেল, সেটা খতিয়ে দেখা দরকার। নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ ছিল, যার জন্য এই রান্নাটির নাম এটা হয়েছে। বাঙালি মানুষ, আমরা দেশে থাকি বা বিদেশে থাকি, কিছু কিছু খাবার আছে যেটা আমরা সব জায়গাতেই চাই। এক তো যেমন আলু পোস্ত, গরম ভাতের সাথে আলু পোস্ত খেলে যেমন একটা আলাদা তৃপ্তি মনে কাজ করে, তেমন আরও একটা রান্না আছে যেটা কিনা বাঙালি সব জায়গাতেই যায়। সেটা হলো ছেঁচড়া। সেই ছেঁচড়ার রেসিপিটি একটু অন্যরকম ভাবে বানাবো। আর এই রান্নাটা অনেকভাবেই করা যায়, যে যার মতন করে করে। আমি একটু অন্যরকম ভাবে আজকে এই ছেঁচড়া রান্নাটা করলাম। আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলেই করলাম। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো লাগবে। তেলটা গরম হয়ে এলে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। তারপরে এতে আমি কালো জিরেটা ফোড়ন দিলাম। এবার যে স্লাইস করে কেটে রেখেছি আমি পেঁয়াজটা, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে আমি এতে রসুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা একটু ভেজে নিতে হবে, যাতে এই কাঁচা গন্ধগুলো যাতে না থাকে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব। আমি নুনটা দিলাম না, কারণ নুন যেহেতু সব সবজিতেই ভাজার জন্য দিয়েছি, আমার মনে হয় না আর দরকার পড়বে। সেজন্য যদি লাস্টে দরকার হয় তবে আমি চেক করে নিয়ে লাস্টে দেব। এতে আমি হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে। আর ঝালের জন্য যেহেতু কাঁচা লঙ্কাগুলো দেওয়াই আছে, আর এই কাঁচা লঙ্কাগুলো যথেষ্ট ঝাল আছে, সেজন্য আর ঝালের জন্য অন্য কোনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম না। একটু ভাজা ভাজা হয়ে এলে সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিচ্ছি। সবজিগুলো তো ভেজে রাখাই আছে, খুব একটা বেশি সময় লাগবে না এই রান্নাটা আর করতে। আমার বাড়িতে যা যা সবজি ছিল সব সবজিগুলোকে আজ আমি দিয়ে দিয়েছি। আমি এতে কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, পটল দিয়েছি, বেগুন দিয়েছি, ফুলকপি দিয়েছি। সব সবজিগুলোকে আমি আলাদা আলাদা ভেজে নিয়েছি। আর এই রান্নাতে আরেকটা মেন উপকরণ যেটা মিস হয়ে গেছে, সেটা হলো পুঁইশাক। পুঁইশাকটা আমাদের এখানে পাওয়া সত্যি ভীষণ দুঃসাধ্য। মাঝে মাঝে সোয়ানসিতে পাই, যদি ভালো পাই নিয়ে আসি। আর মাঝে মাঝে পুঁইশাকের এমন অবস্থা দেখি, সেই অবস্থা দেখে আর বাড়ি নিয়ে আসার আর ইচ্ছাটা আর আসে না।
তাই আজকে পুঁইশাক ছাড়াই কিন্তু আমি ছেঁচড়াটা বানাচ্ছি। আশা করি না খুব একটা খারাপ লাগবে। যদি আপনাদের বাড়িতে পুঁইশাক থাকে তো অবশ্যই পুঁইশাকটাকেও কিন্তু এখানে অ্যাড করবেন। পুঁইশাকটাকে আপনারা সেদ্ধ করেও রাখতে পারেন অথবা একটু ভেজেও দিতে পারেন। সাথে অবশ্যই পুঁইশাকের পাতা দেবেন। পুঁইশাকের পাতাই কিন্তু গ্রেভিটাকে অনেকটা টেস্টি বানিয়ে দেবে। কথা বলতে বলতে আমি দুটো জিনিস বলতে একদম ভুলে গেছি। আমি রান্নাটিতে জল ব্যবহার করেছিলাম অল্প একটু করে। আমি মাঝে মাঝে জলটা দিয়েই মিক্স করছিলাম। আর তার সাথে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। আর তার সাথে এইমাত্র আমি এখন দিয়ে দিলাম মাছের মুড়োটা। এই রান্নাটা যত আপনি এরকম থিক রাখবেন তত কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তার জন্য আপনাকে বারে বারে নাড়তে হবে। যত বারবার নাড়বেন সবজিগুলো কিছুটা ভাঙবে, কিছুটা আস্ত থাকবে। এতেই কিন্তু গ্রেভির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। আমার রান্না তো প্রায় কমপ্লিট হয়ে এলো। আর এটা থিকনেসটাকে বাড়ানোর জন্য আমার মায়ের কাছ থেকে শেখা একটা টিপস, সেটা হলো একটু ময়দা ছড়িয়ে দেওয়া। একটু ময়দা বা আটা যদি আমরা ছড়িয়ে দিই তাহলে থিকনেসটা অনেকটা বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে। আর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা একটু বেশি দিলে কিন্তু ওর গন্ধটা খুব ভালো আসে। আর নামানোর ঠিক একটু আগে 1 চামচ ঘি দিয়ে আর বেশি সময় রাখবো না, নামিয়ে ফেলবো। আর এই যে রেডি হয়ে গেছে আজকে বাঙালির খুবই প্রিয় ছেঁচড়া রান্নাটি। আর এদিকে তুনাইয়ের পাপা গেছে তুনাইকে আনতে, একটু পরেই চলে আসবে। তারপরে শুরু হয়ে যাবে আমার ওকে নিয়ে যুদ্ধ, ওকে স্নান করানো, খাওয়ানো, এসবই চলতে থাকবে। আর বাকি কিছু রান্নাও আছে, সেটাও ফাঁকে ফাঁকে আমাকে সারতে হবে। কি পরে এসছে তুনাই? তুনাই আজকে মেডেল পরে এসছে। ডাউনস্টেয়ারে কেন বাবা? ব্যাকইয়ার্ডে যাব। কেন দিয়েছে তোমাকে মেডেলটা, দেখি শুনি তো। টিচার কেন দিয়েছে বলো, কেন পেয়েছো তুমি এই মেডেলটা দেখি? বাবা এটা কি গোল্ডের মেডেল? কি করে বাইট করে বাবা মেডেল? কি করে বাইট? লাস্ট ইয়ারে এরকম ভাবে পিকচার নিয়েছে। কোথায়? এখানকার স্কুলগুলোতে বাচ্চাদেরকে সব কাজে খুব সুন্দরভাবে উৎসাহিত করেন। যেরকম বাড়ির ঘরের কাজগুলো যেগুলো হয় সেগুলোতেও যেরকম বাচ্চারা মায়ের সাথে খুব ভালোভাবে হেল্প করে, তাছাড়া তাদের যাতে খেলাধুলার প্রতি মনোযোগ আসে সেই কাজেও উৎসাহিত করেন। এবং পড়াশোনা করার জন্য বইপত্রকে বাদ দিয়েও যে পড়াশোনা করা যায় খুব সুন্দরভাবে এই বয়সে, সেই দিকেও কিন্তু ওনারা যথেষ্টভাবে উৎসাহিত করেন। তাই বাচ্চারা খেলাধুলার মাধ্যমেও এখানে অনেক কিছু শেখে। আমরা যখন বাড়িতে গিয়েছিলাম ভাইয়ের বিয়ের জন্য, ওই সময় আমি টিচারকে বলেছিলাম ওর তো বেশ কিছুদিন স্কুল অফ যাবে, ওর জন্য কোনো হোমওয়ার্ক আছে যেটা আপনি দিতে পারেন, আমি ওকে মাঝে মাঝে বসি সেটা আমি কমপ্লিট করব। উনি বললেন একদমই না, ও বাড়ি যাচ্ছে, ওর একদম কাছের মানুষদের সাথে এতটা দিন পরে ও থাকবে, ওকে ওই সময়টুকু তাদের সাথে কাটাতে দাও। ওকে ওই সময় কোনো রকম পড়াশোনা সেরকম কোনো চাপে রেখো না। আর বললেন এখানে যখন ও ফিরে আসবে তখন সব বন্ধুদের সাথে আবার তাল মিলিয়ে ঠিক পড়াশোনার জায়গাটাকে ঠিক করে রাখবে। খুব ভালো লাগে এখানে এই বিষয়টাতে। একটা সময় বাচ্চাদের পড়াশোনার চাপ অলরেডি তাদের মধ্যে চলেই আসে, কিন্তু এই ছোট বয়সটা তো আর ফিরে আসবে না। এই সময়টাতে কোনো বাধ্যবাধকতা না রেখে তাকে যদি এমনি পড়াশোনা করানো যায়, আমার মনে হয় তার মানসিক বিকাশটাও অনেকটা ভালো হয়। বিকেল এখন প্রায় 6:30 মতন বাজতে গেল। আমাদের জন্মদিনে যাওয়ার কথা ছিল 7টার সময়, কিন্তু সেটা আর হলো না। আমি ফোন করে বলেই দিয়েছি আমাদের আসতে একটু দেরি হবে। আজ দুপুরে হঠাৎ করে রূপাদি ফোন করলো, ফোন করে বলল যে দিদি ব্যাক করছে ইউএসএতে। কিছুদিন আগে রূপাদির দিদি, রূপাদির মা আর রূপাদি এসেছিলেন আমাদের বাড়িতে। দিদি হঠাৎ করেই একটা আর্জেন্সির জন্য দিদি ফিরে যেতে হচ্ছে ইউএসএতে। তাই বললো তোদের সাথে তো আর দেখা হবে না, তাই তোদের সাথে একটু দেখা করতে আসবো। তাই দিদি আসবে, কি দেবো দিদিকে? আমার বানানো খাজা ছিল, যেটা প্রায় রথযাত্রার পর থেকে আমার 4-5 বার বানানো হয়ে গেছে, সেই জন্য আমার বাড়িতে এটা থাকেই। তো সেটা একটা বক্সে দিয়ে দিলাম। আর তাড়াহুড়ো করে ভেজ মোমো বানাচ্ছি, গরম গরম এটা দেবো খেতে। আর এই কম সময়ের মধ্যে আর অন্য কিছু বানানোর আর সময় নেই আমার। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হলো শাড়ি, আমাদের দোকানের শাড়ি। আমি বাড়ি থেকে যখন এখানে এসেছিলাম তখন বেশ কয়েকটা শাড়ি নিয়ে এসেছি। আর দিদিকে দেওয়ার ইচ্ছাটা এই কারণেই জাগলো, কারণ হলো দিদি খুব শাড়ি পরতে ভালোবাসে। আর দিদি যেখানে থাকে ওখানে নাকি খুব গেট টুগেদার হয় ওনাদের। আর কারোর বাড়িতে হয়তো নারায়ণ পুজো, কারোর বাড়িতে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মানে গেট টুগেদার লেগেই থাকে। আর সব থেকে বেশি হয় পুজো। আর পুজো হয় বলে সবাই শাড়ি পরতে বেশি ভালোবাসে। সেই জন্য খুব মন চাইলো তাহলে দিদিকে একটা শাড়িই দেওয়া যেতে পারে। তাই আমার বাবার দোকানের শাড়িটা খুব ভালো লেগেছে আমার কালারটা। আমি যে কটাই এনেছি খুব বেছে বেছেই এনেছি,
তার মধ্যে থেকে একটা দিদিকে দিলাম। আর একটা জিনিস যেটা কিনা আমি দিবিষ্কার জন্য কিনেছি জন্মদিনে, সেটা হলো এই পেন্ডেন্ট সেটটা। একদম সিম্পল একটা পেন্ডেন্ট সেট। আর এর আগের দিনও আমি আপনাদেরকে বলেছি এখানে সিলভারের জিনিস কিন্তু মানুষ খুব পছন্দ করে। এটা সিলভারের মধ্যে ডায়মন্ড দেওয়া, পেন্ডেন্টটা ডায়মন্ডের। আর এদিকে দিদিরা চলে এসছে, ওরা আর বেশি সময় বসলো না। লাস্ট মোমেন্টে দাদা একটা ছবি তুলে নিল, এটা আমাদের যেন স্মৃতিতে থাকে। পরে আবার কবে দেখা হবে জানি না, কিন্তু দেখার আশায় আমি ভীষণভাবে রইলাম। আর আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো ওদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমি ফোন করে বলেও দিয়েছি যে তোমরা পার্টি শুরু করে দাও, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। আর ওর যেহেতু সমবয়সী কিছু বান্ধবী আসবে, সেই জন্য আমি বললাম তোমরা শুরু করে দাও। আর তুনাই গিফটটা দেবে বলে সেটা ওর হাতেই রেখে দিয়েছে। আর দিবিষ্কা দিদিকে বার্থডের জন্য উইশও করেছে, কিছু লিখেছো, যেটা ওর মন চায় ও সেটা এখন লেখে। ওর খুব ভালো লাগে বার্থডে কার্ডের মধ্যে নিজে হাতে কিছু লিখে দিতে। ওর আজকে কার বার্থডে বাবা? দীপিকা দিদির বার্থডে। দেবিষ্কা দিদিকে কি করে তুমি উইশ করবে, একটু করো তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড। দীপিকা দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। আর তুমি গিফট কাকে দেবে? দেবিষ্কা দিদিকে দেবে গিফটটা? গিফট দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। এক তো গিফট পেতেও খুব ভালো লাগে, সমস্ত বাচ্চাদের মতন। বাচ্চারা গিফট দেখলে কত খুশি হয়ে যায়। আর ও গিফট যেরকম পেতে ওর খুব ভালো লাগে, কাউকে গিফট দিতে ওর ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িটা তো একদম পাহাড়ের ওপরের দিকটাতে। আর আজ যাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়িটা একদমই সমুদ্রের কাছে। মানে বাড়ির ঘরের জানলা দিয়ে যেরকম সমুদ্রটা দেখা যায়, তেমন বাড়ির সামনে যতটুকু জায়গা আছে সেখানে দাঁড়ালেও কিন্তু সমুদ্রের হাওয়াটা খুব ভালোভাবে গায়ে এসে পড়ে। একদমই সমুদ্রের কাছে ওদের বাড়ি। যখনই আমরা আসি তখনই সমুদ্রের পাড়েও কিছুটা সময় আমরা বসি। ফিরে যাওয়ার সময়টা হয় না, কারণ ফিরে যাওয়ার সময়টা অনেকটা রাত হয়ে যায়। তখন আর সমুদ্রের ওই ঠান্ডা হাওয়া আর গায়ে নিতে ইচ্ছে করে না। তাই ওদের বাড়িতে যাওয়ার সময়টা মাঝে মাঝে কিছুটা সময় এই বিচ সাইডে কিছু সময় দাঁড়িয়ে তারপরে যাই। ওদের বাড়িতে এসেছি বেশ কিছু সময় হলো, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন বান্ধবীরা ফিরে যাবে তাদের বাড়িতে, তাদের বাবা মায়েরা এসছে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য কিছু ছবি তুলে নিচ্ছি। মাঝখানে যে মেয়েটি, ওরই নাম দিবিষ্কা। আর এই বয়সটা এমনই একটা বয়স যে বয়সে খুব চটজলদি বন্ধুত্বও হয়ে যায়। ওরা এখানে এসেছে খুব একটা বেশি দিন হয়নি, প্রতিদিন স্কুলে যেতে যেতে ওর এখানকার বেশ অনেক বন্ধু হয়ে গেছে। আর সবার সাথে এত সুন্দরভাবে ও মিলে গেছে যে মনেই হয় না যে ওদের পরিচয় খুব একটা বেশি দিনের নয়। চলুন তবে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর ওদের ফ্রন্টিয়ার থেকে সমুদ্রটা কতটা ডিস্টেন্স সেটাও আমি আপনাদেরকে দেখাই। দেখে বুঝতেই পারলেন ওরা সমুদ্রের কতটা কাছে থাকে। আর আমি খুব মজা করি ওদেরকে নিয়ে, কারণ আমি বলি এতটা কাছাকাছি থাকো, তোমরা কেন ওয়াকিং এ যাও না? ওরা কেউই যায় না, ওই কাছাকাছি থাকলে যেটা হয় আর কি। আজ তবে আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।